ওয়েলকাম টু বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। চোখ রাখবো আজকের ফোনের পর্দায় আজকের সারাদিনের ঘটে যাওয়া তরতাজা একদম লেটেস্ট খবরে। কোথায় কি কাণ্ড ঘটলো, কোথায় কি খবর, ট্রেন্ডিং আপডেট থেকে ব্রেকিং নিউজ, চারদিকে নজর থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের চোখ। আর সেই চোখ দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে গোটা বিশ্বের খবর। থাকবে অন্যায় অত্যাচার মানুষের উপর, তা নিয়ে প্রতিবাদ, থাকবে ছাত্রছাত্রীদের ধর্মঘটের খবর, থাকবে সাধারণ মানুষের আওয়াজ। প্রতি মুহূর্তে মানুষের অসহায় অবস্থার পাশে দাঁড়াবে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। চোখ রাখবো আজকের সেই ব্রেকিং নিউজ আর তার সাথে লোকসভা ভোটের উত্তেজনামূলক খবর। বাংলার প্রকল্পের আপডেট। যদি আপনিও প্রকল্পের টাকা না পেয়ে থাকেন বা প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকেন, অবশ্যই আপনার জেলার নাম লিখুন বা কোন প্রকল্পের আপডেট জানতে চান। আর সেই সাথেই তৃণমূলের নব্য পুরানো দ্বন্দ্ব নিয়ে যে তোলপাড় চলছিল তাই এবার সূচনা করে গেলেন একের পর এক তাবড় নেতা। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই ভল বদল, মমতাই নাকি শেষ কথা। এবার বার্তা যেমন দিলেন ফিরিয়াদ হাকিম, অন্যান্যরাও এবার একই সাথে আবারও ঐক্যের বার্তা। তবে তার মাঝে কি কাণ্ড ঘটেছিল, তবে এত কিছুর মাঝেও যে খবরে গোটা বাংলা কাঁপছিল, গোটা দেশ জুড়ে ট্রাক ধর্মঘট, আপাতত তা অনেকটাই সুখবর। কারণ জরুরি পণ্যের টান এবং কেন্দ্রের তড়িঘড়ি হস্তক্ষেপে এবার উঠে গেল ট্রাক ধর্মঘট। অবস্থা বুঝে ব্যবস্থা করে নিয়েছে কেন্দ্র সরকার, যার ফলে কিছুটা হলেও এই পরিস্থিতি থেকে রেহাই পাবে সাধারণ মানুষ। এর মাঝে আবারও একের পর এক মারাত্মক দুর্ঘটনা। কোথাও এবার আগুন লেগেছে, সংঘর্ষ বিমান, অন্যদিকে আবার দুমড়ে মুচড়ে গেল বাস, ছিটকে বলল দেহ। আসামে মারাত্মক ঘটনায় মৃত্যু হলো 12। এদিকে আবার সিএ নিয়ে তোলপাড় করে খবর। বাংলাদেশে কি বলে গিয়েছিলেন অমিত শাহ সিএ নিয়ে, এদিকে আবার কি বললেন মমতা, তা নিয়ে তরতাজা ব্রেকিং নিউজ। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे दी। और दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली। ভাই কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকে নজর না রাখলেও হবে না। নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক দেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না, এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। অর্থাৎ এবার স্পষ্ট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, আর তাতেও কি কাণ্ড হয় দেখা যাক। কি বলছে এবার গোটা রাজ্য রাজনীতি তোলপাড়, আর সেই সাথে গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য বিরাট খবর। এদিকে আবার রাম মন্দিরে নিয়ে নতুন করে আপডেট। সব মিলে থাকবে আজকের তরতাজা একদম খবর শোনার জন্য অধীর হয়ে বসে রয়েছেন বাংলার মানুষ। লোকসভা নির্বাচনে এবার আমাকে প্রচার না করতে দেওয়ার ফন্দি, বিরাট বড় আওয়াজ তুলছেন এবার আর কেউ নাই, কেজরিওয়াল। বিরাট বড় খবর এবার কেজরিওয়ালকে নিয়ে শোনা যাচ্ছে সামনে। কেজরিওয়ালকে গ্রেপ্তারের খবর আসতেই তোলপাড় গোটা দেশ। এবার মুখ খুললেন কেজরিওয়াল, কি বললেন শোনাশুনি শুনিয়ে দেবো আপনাদেরকে। के खिलाफ कोई सबूत नहीं है, कुछ साबित नहीं हो रहा, खुलेआम गुंडागर्दी चल रही है, किसी को भी पकड़ के जेल में डाल दो। अब बीजेपी मुझे गिरफ्तार करना चाहती है। मेरी सबसे बड़ी संपत्ति, मेरी सबसे बड़ी ताकत मेरी ईमानदारी है। झूठे आरोप लगा के, फर्जी सम्मन भेज के ये मुझे बदनाम करना चाहते हैं, मेरी ईमानदारी पे चोट करना चाहते हैं। इन्होंने मुझे समन भेजे हैं। मेरे वकीलों ने मुझे बताया कि ये समन गैर कानूनी है। क्यों गैर कानूनी है? ये मैंने इनको विस्तार से लिख के भेजा है। मैंने बताया है कि उनके समन कैसे गैर कानूनी है, लेकिन उन्होंने मेरी एक भी बात का जवाब नहीं दिया। इसका मतलब उनके पास मेरी बातों का जवाब नहीं है। इसका मतलब वे भी मानते हैं कि उनका नोटिस गैर कानूनी है। क्या मुझे एक गैर कानूनी समन का पालन करना चाहिए? अगर कानूनी रूप से सही समन आएगा तो मैं पूरा सहयोग करूंगा। बीजेपी का मकसद जांच करना तो है ही नहीं, इनका मकसद तो लोकसभा चुनाव में मुझे प्रचार करने से रोकना है। ठीक लोकसभा चुनाव के पहले इन्होंने मुझे समन भेजा है। क्यों? इस जांच को चलते 2 साल हो गए, अभी ठीक लोकसभा चुनाव के पहले मुझे क्यों बुलाया जा रहा है? पहले क्यों नहीं बुलाया? सीबीआई ने मेरे को 8 महीने पहले बुलाया था, मैं सीबीआई में गया था, उनके सारे जवाब भी दिए थे।
लेकिन अब ये लोग ठीक लोकसभा चुनाव के 2 महीने पहले मुझे बुला रहे हैं। तो बीजेपी का मकसद कोई पूछताछ करना थोड़ी है। इनका मकसद है पूछताछ के बहाने केजरीवाल को बुला लो और उसे गिरफ्तार कर लो, ताकि मैं लोकसभा चुनाव में प्रचार न कर पाऊं। आज बीजेपी भ्रष्टाचारियों को नहीं पकड़ रही, बल्कि खुलेआम ईडी और सीबीआई का इस्तेमाल करके दूसरी पार्टियों के नेताओं को तोड़ के बीजेपी में शामिल करवाने का काम किया जा रहा है। एक नहीं, दो नहीं, कितने उदाहरण हैं जहां किसी पार्टी के नेता के खिलाफ ईडीआई सीबीआई के मामले चल रहे थे या उन पे गंभीर आरोप लगे हुए थे। जैसे ही वो नेता बीजेपी में शामिल हुए, उनके सारे पुराने मामले बंद कर दिए गए या ठंडे बस्ते में डाल दिए गए। तो जो इनकी पार्टी ज्वाइन कर लेता है, उसके सारे मामले रफा दफा कर दिए जाते हैं। जो इनकी पार्टी में नहीं जाता, वो जेल जाता है। आज मनीष सिसोदिया, संजय सिंह और विजय नायर इसलिए जेल में नहीं है कि उन्होंने भ्रष्टाचार किया है, वो इसलिए जेल में है क्योंकि उन्होंने बीजेपी में शामिल होने से इनकार कर दिया है। आज हम बीजेपी का मुकाबला क्यों कर पा रहे हैं? क्योंकि हमने कोई भ्रष्टाचार नहीं किया। अगर हमने जरा सा भी गलत काम किया होता तो दूसरे भ्रष्टाचारी नेताओं की तरह आज भी हम बीजेपी में शामिल हो चुके आज तक। इस तरह देश के ईमानदार नेताओं को जेल में डाल के और भ्रष्टाचारियों को अपनी पार्टी में शामिल करवा के ऐसे तो देश आगे नहीं बढ़ सकता। ये क्या चल रहा है? ये जो कुछ भी चल रहा है बहुत खतरनाक है। ये हमारे जनतंत्र के लिए बहुत गलत है। इसे रोकना होगा। मैं हमेशा देश के लिए लड़ा हूं। मेरा तन मन धन देश के लिए है। मेरी एक एक सांस देश के लिए है। मेरी खून की एक एक बूंद देश के लिए है। मेरे शरीर का एक एक कतरा देश के लिए समर्पित है। हमें मिलकर देश को बचाना है। मैं पूरी जी जान से इनके खिलाफ लड़ रहा हूं। आपका साथ चाहिए। অর্থাৎ স্পষ্ট বার্তা এটাই বোঝা গেল যে লোকসভা ভোটের আগেই উত্তপ্ত এবার রাজ্য রাজনীতি, ক্ষমতা দখলের লড়াইয়ে তোলপাড় চলছে এবার গোটা দেশ। আর এমনই সময় বাংলার কি পজিশন, বাংলার কি অবস্থা, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকেও নজর রাখবো। আর এমনই সময় বিরাট বড় বার্তা, পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়, সিএ বাস্তবায়িত হবেই। তৃণমূলকে নিশানা করে আবারও বলছে বঙ্গ বিজেপি। কি কাণ্ড ঘটে গেল! লোকসভা ভোটের আগে চালু হবে সিএ, এ নিয়ে প্রস্তুত কেন্দ্র সরকার। অনলাইনে করতে হবে আবেদন, লাগবে না কোনো নথি। স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাকে উদ্ধৃত করে বুধবার এমনটাই দাবি করছে সংবাদ সংস্থা। আর এরপরই ভোটের আগে ফের সিএ নিয়ে তরজা তুঙ্গে। 26 ডিসেম্বর 2023 বঙ্গ সফরে এসে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, আজ আপনাদের সবার সামনে বলে দিচ্ছি, সিএ এই দেশের আইনকে কেউ আটকাতে পারবে না। সবাই নাগরিকত্ব পাবেন, মমতা দিদিও আটকাতে পারবেন না। কি বলেছিলেন তাও জানিয়ে দেবো এই ভিডিওতে। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देंगे। और दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता। सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है। उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करिए। তবে তাতেও কোনোভাবে ছেড়ে কথা বলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এত কিছুর পরেও এবারে লোকসভার আগেই সিএ নিয়ে মাতামাতি কেন্দ্রের। আর এমনই সময় হঠাৎ করে খবর আসছে, রাত 12:52 মুখ খুললেন কালীঘাটের কাকু। বারবার বলানো হলো এই 3 বাক্য। আবারও কালীঘাটের কাকুকে নিয়ে বিরাট বড় বার্তা। ভয়েস টেস্টের জন্য অবশ্যই মুখ খুললেন কালীঘাটের কাকু ওরফে সঞ্জয় কৃষ্ণ ভাদ্র। টান টান নাটকের পর বুধবার গভীর রাতে 12:52 কণ্ঠস্বর নমুনা সংগ্রহের জন্য তিনি মুখ খোলেন বলে সূত্রের খবর। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বুধবার রাতেই এসএসকেএম হাসপাতাল থেকে জোকো এসএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সঞ্জয় কৃষ্ণ ভদ্রকে। সূত্রের খবর, জোকো এসএ হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। এজন্য আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফরেনসিক বিশেষজ্ঞ একটি দল জোকো এসএ হাসপাতালে তৈরি ছিল। জানা গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে 3টি বাক্য বারবার বলতে বলা হয়েছিল। সেগুলো হচ্ছে, আপনার নাম কি, আপনার স্ত্রী
স্ত্রীর নাম কি আমার সাহেবকে কেউ খুঁজতে পারবে না। সূত্রের খবর, প্রথম দিকে প্রায় 1 ঘন্টা সুজয় কৃষ্ণ ভদ্র মুখে কুলু পেটেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য রাত 12:52 চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের নির্দেশ মতো বাক্যগুলো বলতে রাজি হন কালীঘাটের কাকু। আর এর মাঝে বিরাট বড় খবর, জাতীয় দলের তকমা হারিয়েও জোটের দাদাগিরি তৃণমূলের। বঙ্গে মাত্র 2টো আসন কংগ্রেসকে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস 2024 সালের লোকসভা ভোটের নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে তাদের আইএনডিএ জোটের সঙ্গী কংগ্রেসকে মাত্র 2টি আসন ছাড়ার অফার দিয়েছে। সূত্র মারফত আরো জানা গিয়েছে, দলের প্রধান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে আসন বন্টনের ক্ষেত্রে রাজ্যের শাসক দলেই শেষ কথা বলা উচিত। আসন ভাগাভাগির সংখ্যা বিষয়ে কথা বলতে গিয়ে আরো জানা গিয়েছে যে আসন ভাগাভাগির সংখ্যা রাজ্যের বিধানসভা নির্বাচন এবং সাংসদ নির্বাচন উভয়কেই মাথায় রেখে করা হয়েছে। আর তার মাঝে ট্রাক ধর্মঘট নিয়ে আবারও বিরাট বড় বিপদের খবর, যেখানে জরুরি পণ্যে টান, কেন্দ্রের তড়িঘড়ি হস্তক্ষেপে উঠে গেল ট্রাক ধর্মঘট। কেন্দ্র সরকার হস্তক্ষেপে আপাতত ট্রাক ধর্মঘট প্রত্যাহার করে নিল অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সংগঠন প্রতিনিধিদের বৈঠকের পরই আপাতত ট্রাক ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। নতুন আইন অনুযায়ী এখনই ট্রাক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। সরকারি আশ্বাস, আপাতত ধর্মঘট প্রত্যাহার রাজি হয়েছেন ট্রাক মালিকরা। ট্রাক এবং ট্যাঙ্কার চালকদের ধর্মঘট ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে পড়ছিল। তারপরে জ্বালানি সহ বহু পণ্যের যোগান সমস্যা হতে শুরু করেছিল। ইতিমধ্যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মতো রাজ্যগুলিতে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার পরিস্থিতি তৈরি হয়। পেট্রোল ডিজেল শূন্য হয়ে পড়ে বহু পাম্প। আর এমনই পরিস্থিতিতে তড়িঘড়ি হস্তক্ষেপ করে কেন্দ্র সরকার। বুধবার কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ট্রাক মালিকদের, কিন্তু জটিলতা কাটাতে আজই সংগঠন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্র স্বরাষ্ট্র সচিব। আর সেই বৈঠকে ট্রাক মালিকদের আশ্বাস দেওয়া হয়, এখনই ভারতের ন্যায্য সংহিতা আইনে দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাক চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে না। আলোচনার ভিত্তিতে আইন প্রণয়ন করা হবে। সরকারের পক্ষ থেকে এই আশ্বাসের পরই ধর্মঘট প্রত্যাহার রাজি হয় ট্রাক মালিকদের সর্বভারতীয় সংগঠন। তবে একই সঙ্গে ট্রাক মালিকদের সংগঠনের প্রতিনিধিরা জানিয়ে দিয়েছিলেন, ধর্মঘট তারা ডাকেননি, কিন্তু নতুন আইনের বিরোধিতায় ট্রাক চালকরাই দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেছেন। তার ফলে চালকরা যদি ট্রাক নিয়ে রাস্তায় না নামতে চান, এক্ষেত্রে মালিকদের কিছু করণীয় নেই। তার ফলে আপাতত অনেকটাই স্বস্তি, আর পেট্রোপণ্য বা অন্যান্য দ্রব্যের কোন রূপ সংকট হওয়ার সম্ভাবনা নেই। তারই মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর, হাড় কাঁপুনি শীত, তাপমাত্রা নেমে যাবে। ইতিহাসে আবহাওয়ার বিরাট বড় খবর। তবে তার আগে জানিয়ে দেবো এই মুহূর্তে বিরাট বড় আপডেট। তৃণমূলের আদি নব্যদ্বন্দ্ব ফের উত্তাপ। দুর্নীতি ও ব্যর্থতা নিয়ে নজর ঘোরাতে এবার বিতর্ক বিজেপি। শাসক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থেকে ঐক্যের বার্তা। গত কয়েকদিন ধরে এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আর এই প্রেক্ষাপটে গোটা বিষয়টিকে নাটক বলে মত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। দুর্নীতি থেকে নজর ঘোরাতেই আদি নব্যদ্বন্দ্ব সামনে আনা হচ্ছে। রাজতন্ত্রের পতনের আগে এরকম হয়, তবে আমাদের ওসব নিয়ে কোনো আগ্রহ নেই, সাধারণ মানুষের কোনো উৎসাহ নেই, এমনই বললেন বিজেপির রাজ্যের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের কথায়, কোনো পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল, যে দল চলার পথে কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, সেই দল যদি সরকার চালায় তাহলে স্বৈরতন্ত্র আসবে, গণতন্ত্র ধ্বংস হবে, দুর্নীতি বাসা বাঁধবে এবং শেষ পর্যন্ত পরিবারকে অশান্তির জেরে দল রাস্তায় নেমে চলে আসবে। বঙ্গের পদ্ম শিবিরের মতে এ লড়াই আসলে কে মুখ্যমন্ত্রী হবেন এই ক্ষমতা দখলের লড়াই। নিজেদের সার্বিক ব্যর্থতা ও দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের নজর ঘোরাতে এই বিতর্ক সামনে নিয়ে আসা হচ্ছে।